আজ হচ্ছে ঈদ। তো এই খুশির ঈদে আমার সমস্ত মুসলিম বোন দিদিদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। আজকের দিনটা অনেক ভালো কাটাও, খুব আনন্দে তোমরা থাকো, খাওয়া দাওয়া করো, ঘোরাফেরা করো, সব খুশি যেন তোমাদের মধ্যে থাকে আজকের দিনে। আর তার সাথে সাথে আমার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুদেরও রইল অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ভালোবাসা। আর ব্লগটা শুরু করলাম রাতের খাবার দিয়ে, কেন আগে মানে বিকেল পর্যন্ত যা যা করেছিলাম সেটা শেয়ার করেছিলাম আগের ব্লগে। তো এটাও আমি তুলেছিলাম, কিন্তু ব্লগটা বড় হয়ে যায় বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দুপুরে যা যা খাবার ছিল সেই সমস্তই আমি খেয়ে নিয়েছি। আর ওয়েদার এখন ভীষণ ভালো বন্ধুরা, তো সেই জন্য কিন্তু আমি এই ওয়েদার ভালোর একটা ফায়দা নিয়ে নিই সব সময়। যখন কাজ করা যায় তো ওয়েদার ভালো থাকলে আমি অনেক অনেক কাজ করে ফেলি, আর সেই সমস্তটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করব। আমি একটা ছেলের বউ বলে আমাকে যে শ্বশুরবাড়ির লোকরা একদম ভালোবেসে গদগদ হয়ে সবাই আমাকে মাথায় তুলে রাখবে, অনেক ভালোবাসা দেবে। আর শ্বশুরবাড়ির লোকরা ভালোবাসা দিলে বউমাও তার বিপরীতে কিন্তু ভালোবাসাটাই দেয়। আর আমার তো সবসময় মনে হয় শ্বশুরবাড়ির লোককে কিন্তু আগে এগিয়ে আসতে হয় একটা ছেলের বউর কাছে, কারণ ছেলের বউটা একটা অন্য পরিবার থেকে আসে, সে কিন্তু জানে না শোনে না। তো শ্বশুরবাড়ির লোকের কিন্তু সবার আগে কর্তব্য থাকে। তো আমার এরকমই মনে হয়, আমার যদি ছেলে হতো মেয়ে না হয়ে, আমি কিন্তু 100% হয়তো এরকম ভাবার আমি চেষ্টা করতাম যে আমার ছেলের বৌমাকে আমি যে আমার নিজের করে নেওয়ার জন্য ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেওয়ার চোখে কিন্তু দেখতাম। যেহেতু আমার মেয়ে, সেটা করার আমার মনে হয় সুযোগ আমি পাবো না। তবে জামাইকে তো প্রত্যেকটা মানে মা বাবাই ভালোবাসে মেয়ের হাজব্যান্ডকে, কিন্তু যদি ছেলে হতো না, আমি তাহলে এই ধরনের মানসিকতা রাখার কিন্তু চেষ্টা করতাম মানে ছেলের বউর সাথে। তারপর তো বাকিটা ভাগ্য। কিন্তু কি বলতো, আমার তো জামাই, তো জামাইকে তো সেই সুযোগ পাবো না, তবুও জামাইকে তো আমরা 100% ভালোবাসবো। অনন্যা বলেছিল যে কানেরটা দেখাতে, তো দেখাচ্ছে, এই দেখো এই পলিথিনের মধ্যে দিয়েছে, দেখতে বেশ ভালোই, কিন্তু আমরা এরকম করতে পারবো না। এই দেখো, দেখেছো, একটা পড়বে এরকম কানের মধ্যে কিন্তু আটকে থাকবে। অনন্যা ঠিকই বলেছে যে এক পাশে চুল ছাড়া থাকবে আর এক পাশে লাগানো থাকবে। দাঁড়াও সামনে থেকে দেখাই। এই দেখো বন্ধুরা, বুঝতে পেরেছো, এটা কিন্তু ফলস কানের। আমার মেয়ের কানের ফুটো নেই, জানো তো, ফুটো করা যাবে না, আমার মেয়ে কানের পরতে পারবে না কোনো দিনও। তো এই বিষয় নিয়ে একদিন আমি হয়তো বলেছিলাম, আবার একদিন তোমাদেরকে পরের কোনো একটা ব্লগে আমি বলবো। আর দেখতে কেমন হয়েছে? ভালোই না? এখন জামা কাপড়টা পাল্টাবো, এটা তারপরে শোবো, তারপরে আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই দেবো। আর বাইরে প্রচুর ব্যাং ডাকছে, এত আওয়াজ হচ্ছে না, বৃষ্টি হয়েছে না দুদিন ধরে, তো সেই কারণে। আর ফ্যান বন্ধ করে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 9:15। 9:15-র মধ্যে আমার সমস্ত কমপ্লিট আমি করে ফেলেছি। এবার আগে রিপ্লাই, তারপরে আমি বসে এডিট করব। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। ভেবেছিলাম না ব্লগটাকে শেষ করে দেবো, সেই কারণে ওইখানে আমি রেখেছিলাম, মানে জুড়ে দেবো আগের ব্লগে, সেটা তো আর হলো না। যাই হোক, আগের পার্টটুকু একটুখানি তোমাদের দেখিয়ে পরের দিন সকাল থেকে আবার দেখানো শুরু করলাম। আর যেটা বলছিলাম বন্ধুরা, প্রত্যেকটা মা বাবার উচিত, মানে বিশেষ করে ছেলের মা বাবাদের, যে তারা যেন মানে অন্যের মেয়েটাকে একটু ভালোবাসা দিয়ে এগিয়ে আসে, তাহলেই কিন্তু ওই মেয়েটাও ভালোবাসা দেবে। যদি ওই মেয়েটার সামনে তোমরা নিজেরা মানে শ্বশুর শাশুড়ি বা বাড়ির লোকরা যদি গুজুর গুজুর ফুসুর ফুসুর করো, ওই মেয়েটা অল টাইম দেখতে দেখতে কিন্তু ওই মেয়েটার ভেতরেও একটা প্রতিক্রিয়া হবে। এটা বাস্তব কথা বলছি আমি। তো এগুলো করলে না, সেই বউটা কিন্তু কোনোদিন আর পরে ভালোবাসতে পারবে না। পরে বলবে যে বউ আমাকে ভালোবাসে না, আমাদের কাউকে ভালোবাসে না। কারণ বউকে কিন্তু তোমরা সেই ভালোবাসাটা দাওনি, যে ভালোবাসাটা দেওয়ার দরকার ছিল। তো নতুন অবস্থায় তাকে বুঝিয়েছো তুমি পর। তো যখন তোমরা এটা বোঝাবে মানে দিনের পর দিন, তখন কিন্তু ওই বউটা সত্যি একটা সময় পরই হয়ে যাবে। তখন তার থেকে হাজার ভালোবাসা চাইলেও পাবে না, কারণ তাকে তো ভালোবাসা দেওয়াই নি, তো তুমি কিভাবে চাইছো? আবার কিছু কিছু বাড়িতে আমি এটাও দেখেছি বন্ধুরা, যে অনেক ভালোবাসা দিয়েছে ছেলের বউকে, কারণ ব্যতিক্রমী মানুষ তো আছেই না পৃথিবীতে। শ্বশুর শাশুড়ি খুব ভালোবাসা দিয়েছে, আমি দেখেছি বৌমার পায়ের তলায় তেল মালিশ করে দিচ্ছে, এদিকটাও আমি দেখেছি নতুন বৌমাকে শ্বশুর মশাই শরীর খারাপ বলে। আর সেই বউই উল্টো কিন্তু শ্বশুর শাশুড়িকে বদনাম দিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে গেছে। মানে বিভিন্ন রকম একটা কি বলবো যে মানে সোশ্যাল হ্যারেজ বলে না, সেই সোশ্যাল হ্যারেজ করেছে শ্বশুর শাশুড়িকে। তো এই বিচিত্র পৃথিবী বোঝা খুবই মুশকিল, কে যে কার সাথে খারাপ ব্যবহার করে।
তবে আমি বিশ্বাস করি আমি যেটা করব সেই কর্মফল কিন্তু আমাকেই ভোগ করতে হবে। আজ আমি খারাপ ব্যবহার করলে উল্টো এই খারাপ ব্যবহারটা কিন্তু আমার জন্যও তৈরি হয়ে থাকবে। তো আছে এরকম, শ্বশুর শাশুড়িকেও আবার বাড়ি ছাড়া করেছে, এরকম বৌমাও আছে, জলজন্ত চোখের সামনে দেখতে পাই, জানো তো। তো কি বলবো এগুলো নিয়ে। যাই হোক রিম্পা, তুমি মানে মানে কষ্ট পেও না, তুমি একটা ছেলের বউ, তো আমি বুঝতে পারছি তোমার জিনিসটা। আর সবাই চায় না, আর এই বয়সটাই হলো কী বলতো, ঘর সাজাবো গোছাবো এগুলো করতে আমরা সবাই ভালোবাসি। একটা নিজের বলে যে হবে, নিজের অধিকার, এটা তো আমরা প্রত্যেকটা মেয়েই এই স্বপ্নটা দেখি। তো সেটা ওর হয়নি বলে ওর মনে অনেকটাই কষ্ট হবে। ধৈর্য ধরো, আমিও ধৈর্য ধরেছি, আমারও ছিল না কিছুই, সেখান থেকে আমার হাজব্যান্ড আমার পাশে থেকে আমাকে সর্বস্ব করে দিয়েছে। যদি তোমার হাজব্যান্ড ভালো হয় তুমি অত বেশি টেনশন করো না, ঠিক দেখবে তোমার হাজব্যান্ডই তোমাকে একদিন করে দেবে। আর স্বামী যদি কর্মঠ হয় না, তোমার কারোর জন্যই অপেক্ষা করতে হবে না। আমি দেখেছি এরকম অনেকেই বলে যে স্বামী নাকি, মানে আমার স্বামীকে আমার শ্বশুরবাড়ির লোকরা কিছু করে দিল না, কোনো ব্যবসা ধরিয়ে দিল না, কোনো কিছুতে দাঁড় করিয়ে দিল না। এটা দাঁড় করিয়ে দেয় না বেশিরভাগ বাড়িতেই, লড়ে নিজেকে জায়গায় একটা তৈরি করে নিতে হয়। আর যে ছেলের বিয়ে থা হয়ে যায় সেই ছেলেকে কেউই করে দেয় না। কোনো কিছু যদি আমি না দাঁড় করিয়ে বিয়ে করে নিই, তার দায় কিন্তু ছেলেটার মা বাবা কেউই নেবে না কোনো দিনই। এটা একটা ঘর না, এটা প্রত্যেকটা ঘরেই। যদি তুমি কোনো মানে জীবনে না দাঁড়াও, না দাঁড়িয়ে যদি তুমি বিয়ে করে নাও, তাহলে এটার দায় তো মা বাবার থাকে না। আজ একটা কথা বলি, যে আমার হাজব্যান্ডকে দেখো না, যে জায়গাটাতে আমার হাজব্যান্ড কিন্তু অনেক নিডি ফ্যামিলি থেকে মানে উঠে এসছে। তো এই যে চাকরিটা পেয়েছে, এটাতে কিন্তু কারো অবদান নেই, শুধুমাত্র ওর নিজের। ও নিজে করে আজকে এই জায়গাটাও অ্যাচিভ করেছে। এই চাকরিটার জন্য কিন্তু কারো হাত নেই। ও নিজে ঘুম থেকে উঠতো, সকালবেলা উঠে ও নিজে নিজে দৌড়তে যেত। ওদের কয়েকটা বন্ধুবান্ধব ছিল, তাদের সাথে গিয়ে, খুব গরিব ছিল তো, মানে ভেতরে একটা চেষ্টা ছিল যে আমাকে করতেই হবে। সবাই তখন ওরকম দৌড়তো। আর ডিফেন্সে তখন কিন্তু একটু সহজ ছিল, এখন তো অনেক রকম হয়ে গেছে না ব্যাপার স্যাপার। আর ভেতরে টাকা টাকা হলে কিন্তু আজকে আমার বরের না চাকরিটা কিন্তু হতো না। কারণ আমার হাজব্যান্ডের মানে ওর মা বাবা তো ছিল না কিছুই দেওয়ার, মানে যদি বলতো 5,000 টাকা দেবো তাহলেও কিন্তু দিতে পারতো না। তো সেখান থেকে ও আজকে নিজে লড়ে জায়গাটা তৈরি করেছে। তো এরকম না, লড়াইগুলো বেশিরভাগ ক্ষেত্রেই খুব কঠিন হয়। সোনার চামচ নিয়ে তো বেশিরভাগ লোক জন্মায় না। তো আমার হাজব্যান্ডও জন্মায়নি। আমার হাজব্যান্ড অনেক দুঃখের কথা বলে, যেগুলো শুনে না চোখে জল চলে আসে। যে ও ছোটোবেলায় কোনো দিন দুধ খেতে পায়নি আমার হাজব্যান্ড। মানে বলতো যে আমি তো ছোট, মানে ওরা 4 ভাই বোন, বলে সবচাইতে কষ্ট আমার শাশুড়ি মা বলেছে ওই ছোট ছেলেকে নিয়ে আমি পেয়েছি। ও যখন হয়েছে তখন এত দরিদ্র অবস্থা যে আমার ছেলেটাকে না দুধ খাওয়াতে পারিনি। তো বুঝতে পারছো কতটা মানে পেইনফুল এই জায়গাটা। তো সেই জায়গাটা থেকে আমার হাজব্যান্ড কিন্তু নিজে লড়ে আজকে এসছে। তাই বলি কেউ না নিরাশ হয়েও না, মানে লড়তে হবে। যাদের হাজব্যান্ডরা মনে করছে যে, বাবাদের বউরা বিশেষ করে যে মনে করছে আমরা এখনও কেন পারছি না, পারবে, লড়তে হবে। লড়াকু যে মনোভাব এইটা আনতে হবে। এইটা আনো, জেদটা আনলেই দেখবে পারবে ওটা করতে। এত সহজে না, দুধ থেকে ঘাস অনেক ঘন লাগে। আমাকে যেরকম দেখতে পাও না, যে এত সুন্দর করে সাজানো গোছানো, এই সাজানো গোছানোর পেছনে কিন্তু আমার হাজব্যান্ডের রক্ত বেরিয়ে যাওয়া ঘাম আছে। তো অনেক কঠিন বলছি বলে আজকে হয়তো তোমরা জানতে পারছো, না বললে হয়তো ভাবতে যে হ্যাঁ এরা হয়তো এরকমভাবেই লাইফ লিড করে, কিন্তু না, এরকম লাইফ লিড নয়। এই লাইফ লিডের পেছনে আমাদের অনেক কষ্ট, মানে আমার না, আমার হাজব্যান্ডের অনেক কষ্ট। তো যাই হোক বন্ধুরা, দেখেছো আমি কিন্তু এই গানের কাজটা করে ফেলেছি। মানে এই কাজটা অনেক কঠিন আর খুব ঘাম বেরিয়ে যায় কাজটা করতে গেলে। যেহেতু ওয়েদার ভালো, আমি কিন্তু ঝটপটি মোটামুটি করে ফেললাম। আর এখন দেখো 1 গ্লাস জল খাচ্ছি, 2 গ্লাস আর খাচ্ছি না। আর গরম জল নেইনি এখন, কিন্তু এখন আমি নিয়েছি নর্মাল যে জল সেটা। তো 5 মিনিট এখানে বসলাম, বসে দেখো আবার আমি নিচে চলে আসলাম। আর এককাল দুঃখ তো এককাল সুখ। আর এই কারণে জানো তো, আমি আমার মেয়েকে কোনোদিনও কষ্ট দিই না, মানে ওর বাবাও কোনো কষ্ট দেয় না। কারণ ওর বাবা তো খুব কষ্ট করে বড় হয়েছে, তাই কষ্টটা খুব বোঝে যে একটা টাকা খরচ করতে বা পুজোতে একটা জামা পেতে কত কষ্ট হয়েছিল। তাই মেয়েকে এই কষ্টটা আমরা দিতে কখনোই চাই না, দুজনার কেউই দিতে চাই না। ওর বাবা মাঝে মাঝে আমাকে একটু বলে আর কী বলো তো, যে না চাইলেই দিতে নেই। তবে আমার মেয়ে সেরকম বায়না করেও না কখনো। আমার মেয়ে কী যেন ছোটো থেকে কিন্তু কোনো অভাবে বড় হয়নি, কিন্তু কীভাবে যেন ও বুঝেছে জানো তো জিনিসগুলো, যে এগুলো মানে বা অতিরিক্ত কিছু করতে নেই, এই জিনিসটা ওর ভেতরে আছে। আমার ভীষণ ভালো লাগে মাঝে মাঝে মেয়ের কথা ভাবলে পরে, যে না মেয়ে বোঝে। বা মেয়েকে যদি বলি বাবা না এখন না, পরের মাসে, তাহলে কিন্তু মেয়ে সুন্দর ম্যানেজ করে নেয় জানো তো।
আমি ওকে শিখিয়েছি ছোট থেকে, কিন্তু কি বলো, তোর ভেতরের একটা শিক্ষা হয়তো ও নিয়েই জন্মেছে, সেই জন্য এই যে ম্যানেজেবল ব্যাপারটা না ওর মধ্যে কিন্তু আছে। বরং আমি একটু অস্থির হয়ে উঠি মাঝে মাঝে, ও কিন্তু অস্থির হয় না। যাই হোক বন্ধুরা, আজকে মনের অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তোমরা আমার বন্ধু, তো সেই কারণে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমি কোনো কিছুই মানে ভেতরে রাখি না। আস্তে আস্তে হয়তো আরও অনেক কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা আমাকে এর জন্যই বেশি ভালোবাসো, আর তোমাদেরকেও আমি এত ভালোবাসি যে আমার ভেতরের সমস্ত কথাই কিন্তু আমি তোমাদের সাথে নিঃসন্দেহে একদম আমি দেখো বলতে পারি। কারণ এটা নিয়ে তোমরা কখনো সমালোচনা করো না, তোমরা কিন্তু ভীষণ ভালোভাবে আমাকে এনকারেজ করো। তো এই এনকারেজ থেকেই কিন্তু আমি এই কথাগুলো বলার যে সাহস পাই। তো কালকে আমাকে মৌ কমেন্টস করেছে যে মনে হয় যে তোমার বাড়িতে গিয়ে তোমার ঠাকুরঘরটা মানে চোখের সামনে দেখে আসি। তো ভীষণই ভালো লাগতো মৌ, তুমি যদি আসতে। আর মৌয়ের একটাই মেয়ে। আর জানো তো বন্ধুরা, মৌয়ের হাজব্যান্ড কিন্তু এই কিছুদিন হলো মানে কি শরীর খারাপ হয়েছিল, তিনি হচ্ছে আর নেই। তো ভীষণ এটা আমার খারাপ লাগে। মৌয়ের এই ছবিটা আমার দেখলে পরে না ভীষণ মানে জানি না মন থেকে কীরকম একটা যেন আমার কষ্ট হয় যে ও আমার বয়সী হবে, কিংবা হয়তো 2-4 বছরের আমার থেকে ছোটও হতে পারে। তো যাই হোক মৌ, তুমি মন খারাপ করো না, আর আমার ব্লগ দেখো, আমাকে কমেন্টস করো, ভীষণ ভালো লাগলো। আর এই দেখো নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর হচ্ছে 1 আঁটি কলমি শাক। কার কার ভালো লাগে, 10 টাকার কলমি শাক, 10 টাকার লঙ্কা। তো নিয়েছি কাঁচা লঙ্কা, তো আমি খুব খাই তোমরা জানোই। আর আমি খরগোশের আর একটা রূপ, তো সেই জন্য কিন্তু আমি যেহেতু পেয়ে গেছি, ও আমার মানে হেনা বলছে যে এটা হচ্ছে সারের। আমি বললাম হোক সারের, আমার খুব ভাল লাগে খেতে। আর সবই তো সার খাই, আর একটা জিনিস সার খেলে আর কী আর হবে। আর আজকে না ওই যে ধুয়ে দিয়েছি সুপার কভারটা, প্রথম জানো তো বসি না, ওই 2-1বার হয়তো কখনো কখনো বসি। তো ভেবেছি এই সুপার কভারটাকে না মানে ওপরের যে সোফাটা আছে ওর মধ্যে একবার লাগিয়ে আমি দেখবো যে ঠিকঠাক সেট হয় কি না। নিচে তো একটু বড় বড় হয় জানো তো ওই সোফাটার মধ্যে। আর এই দেখো আমার লেবু গাছটা একটু দেখাই, আমার হাজব্যান্ড আমায় পাগল করে দিল এই গাছে আমি জল দিচ্ছি কিনা, লেবু ধরছে কিনা। এই দেখো আমি না ফোকাস করতে পারি না ঠিক করে, একটু মানে ঘোলা টাইপের এসে গেছে ওই জায়গাটাতে। হয়েছে 2-1টা কিন্তু লেবু বেরোচ্ছে। আর এখানে একটা লেবু দেখতে পাচ্ছ কি, এই লেবুটা তো আগেই ছিল যখন গাছটা কিনেছি। মানে এই অবস্থা 3-4টে মতো লেবু এই গাছে কিন্তু ছোটো ছোটো এসছে, আমি তোমাদের ক্যামেরা ফোকাস করতে একদমই পারিনি। এখন এডিট করতে এসে দেখছি যে মানে হয়নি ঠিকঠাক মানে প্রপার। যাই হোক তবু এক ঝলক দেখিয়ে দিলাম, বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য দেখালাম যাতে সে দেখে নেয়। আর হেনা পেরে দিয়ে গেছে, এই দেখো গাছে একটা পেঁপে হয়েছে। আর তোমরা সবাই বলেছো আমাকে ফল খেতে, সত্যি তোমরা কি ভালো, বেশিরভাগই কিন্তু সবাই মানে ভদ্রলোক যাকে বলে। তো তোমরা ফল খাও না, দেখো আমি নিয়ে নিয়েছি তোমাদের কথা অনুযায়ী। আর একটু মুড়িও নিয়েছি, আউশ চালের মুড়িগুলো তো শেষ হয়ে গেছে, তো এই সাদা চালের মুড়ি কিনে এনেছি। 12 টাকা যে প্যাকেট না, সেই ছোট্ট একটা প্যাকেট কিনে এনেছি। প্রথমে আমন্ড আর মুড়ি দিয়ে খাচ্ছি যাতে অ্যাসিড না হয়, তারপর তরমুজ আর পেঁপে খাবো। আর তৃষ্ণা বলেছিল যে প্রথম ফল মানে এই বছরে যেহেতু প্রথম এনেছি আমি তরমুজ, তো ঠাকুরকে দিয়ে খেতে। হ্যাঁ গো আমিও জানি এটা ঠাকুরকে দিয়েই খেতে হয়, আমার মাকেও আমি দেখেছি সবসময়, নাহলে মা খেতোই না। কী হয়েছে বলো তো, আমি না সবজির যে ঝুড়ি ওটার মধ্যে মানে ঝুড়ি না সরি যে ব্যাগ তার মধ্যে এনে ফেলেছি, তো ওর মধ্যে ধরো মাছের ব্যাগেরও তো মানে ঠেকাঠুকি লাগে, তো সেই কারণে না আমি দিতে পারিনি, তাই আমিই খেয়ে নিয়েছি। যাই হোক আনতে হবে একটা এনেই, মানে শুধু ফলই আনতে যাব বা সবজি আনতে যাব, শুধু অন্য কোনো মানে মাছ টাছ আনবো না, তো সেদিনই কিন্তু আমি ঠাকুরকে দিতে পারবো। আর আমার না বারবার ভুল হয়ে যাচ্ছে, মিতা আমাকে লিখেছিল সেদিনকে মানে 2 দিন আগে যে তুমি আমার কমেন্ট পড়ো না, ওকে আমি কথাও দিয়েছিলাম যে পরের দিন ব্লগে বলবো, কিন্তু আমি ভুলে গেছি একদমই। মিতা তুমি আমার উপরে রাগ করো না বোন, তুমি কোথা থেকে দেখছো আর তুমি কি করো আমাকে জানিও। আজকে আমি তোমার নামটা নিলাম, আর তুমি আমাকে কমেন্টসে অবশ্যই জানিও যে এই যে নামটা নিয়েছি তুমি সেটা শুনেছো কি না। অনেক ভালো লাগবে আমার। আর ভালো থেকো। আর এই দেখো কলমি শাক রান্না করে নিচ্ছে কিন্তু রসুন দিয়ে, এইটা যে খেতে কি ভালোবাসি। আজকের আমার ভীষণ টেস্টি খাবার। মাছ ভাজা অনেক দিন হয়ে গেলে, সেই মাছটা ভাজা খেতেই ভালো লাগে। এই ডালটা আগের দিন মুসুর ডাল বানিয়েছিলাম, ছিবড়ে ছিবড়ে ছিল, ছিবড়ে হলে ভালো লাগে না, প্রেশার কুকারে আজকে দিয়েছিলাম। দেখো এই রকম ডাল খেতে ভালোবাসি। তো গরম গরম মাছ ভাজা, শাক ভাজা, আর দেখো ডাল। আর বলি আমি তো ভুলেই গেছি, পটল ভাজাও করেছিলাম, তো সেটা তো ঢাকাই রয়েছে। সেই দিন কি আমাকে একজন বলে না যে ভুলে যাও, আমিও কিন্তু আজকে ভুলে গেছি বন্ধুরা। তো যাই হোক খেয়ে নিচ্ছি, আর এখন আমি ভয়েস পরে দিলাম বলে বলতে পারলাম। আর ব্লগটাকে এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।